তো ধর একটি ছেলে একটি মেয়েকে গিয়ে বললো আমি তোমাকে ভালোবাসি। তো স্বাভাবিকভাবেই মেয়েটি ছেলেটির প্রপোজালটাকে প্রত্যাখ্যান করে বলল আমি তোমাকে ততটাই ঘৃণা করি যতটা তুমি আমাকে ভালোবাসো। ঠিক তখনই ছেলেটি বলে উঠল স্যার আইজাক নিউটনও একই কথা বলেছিল। তাহলে বিষয়টা কেমন হবে? আশা করি মেয়েটি কিন্তু তখন বেশ অবাক হবে, তাই না? তো এই গল্পের সঙ্গে নিউটনের গতির তৃতীয় সূত্রের সম্পর্কটা কি সেটা একটু আমরা বুঝবো। দেখো, স্যার আইজাক নিউটন বলেছিল প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো গল্পের পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপারটা এরকম বলতে পারি যে ছেলেটা মেয়েটিকে যতটুকু ভালোবেসেছিল মেয়েটি ছেলেটিকে ততটাই ঘৃণা করে। অর্থাৎ এখানে ক্রিয়াবল যদি হয় ভালোবাসা, তাহলে প্রতিক্রিয়া বলটি হবে ঘৃণা করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ইতিমধ্যে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ এবং শক্তি এই চ্যাপ্টার থেকে 2টি টিউটোরিয়াল আপলোড করেছি। সেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা 13 থেকে 15 পৃষ্ঠায় বর্ণিত নিউটনের গতির তৃতীয় সূত্র এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালটি খুবই ছোট্ট একটি টিউটোরিয়াল হবে, তবে টিউটোরিয়ালটির গুরুত্ব কিন্তু অনেক। তো ধর একটি ছেলে একটি মেয়েকে গিয়ে বললো আমি তোমাকে ভালোবাসি। তো স্বাভাবিকভাবেই মেয়েটি ছেলেটির প্রপোজালটাকে প্রত্যাখ্যান করে বলল আমি তোমাকে ততটাই ঘৃণা করি যতটা তুমি আমাকে ভালোবাসো। ঠিক তখনই ছেলেটি বলে উঠল স্যার আইজাক নিউটনও একই কথা বলেছিল। তাহলে বিষয়টা কেমন হবে? আশা করি মেয়েটি কিন্তু তখন বেশ অবাক হবে, তাই না? তো এই গল্পের সঙ্গে নিউটনের গতির তৃতীয় সূত্রের সম্পর্কটা কি সেটা একটু আমরা বুঝবো। দেখো, স্যার আইজাক নিউটন বলেছিল প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো গল্পের পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপারটা এরকম বলতে পারি যে ছেলেটা মেয়েটিকে যতটুকু ভালোবেসেছিল মেয়েটি ছেলেটিকে ততটাই ঘৃণা করে। অর্থাৎ এখানে ক্রিয়াবল যদি হয় ভালোবাসা, তাহলে প্রতিক্রিয়া বলটি হবে ঘৃণা করা। বাট এটা তো জাস্ট একটা গল্প ছিল। যদি আমরা আমাদের রিয়েল লাইফে ক্রিয়া প্রতিক্রিয়া বলের এই এক্সাম্পলটা বুঝতে চাই, তাহলে স্যার আইজাক নিউটনের গতির তৃতীয় সূত্রটাকে আমরা একটু গাণিতিকভাবে আগে লিখি। গাণিতিকভাবে বলা হচ্ছে, ধরো এইখানে একটি বস্তু আছে এ এবং একটি বস্তু আছে বি। তো ধরে নিলাম এ বস্তুটি বি বস্তুর উপরে F1 ক্রিয়াবল প্রয়োগ করলো। যেমন ধরো যে হতে পারে তুমি একটি দেয়ালে একটি ঘুষি মারলে হাত দিয়ে, অথবা হতে পারে একটি ট্রাক আরেকটি বাসকে একটা ধাক্কা দিল। এখানে যে বলটা প্রয়োগ করা হলো সেটা হচ্ছে ক্রিয়াবল। তো স্যার আইজাক নিউটনের গতি সূত্র অনুসারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এ বস্তুটি বি বস্তুকে যদি F1 ক্রিয়াবল প্রয়োগ করে, তাহলে বি বস্তুটিও এ বস্তুকে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে এবং সেই বলটি হবে কত? F2। এবং সেক্ষেত্রে F1 এবং F2 দুইটার মানই কিন্তু সমান হবে। অর্থাৎ তুমি যদি একটি শক্ত দেয়ালে ঠিক যতটা বলে একটা ঘুষি দিবা, দেয়ালটিও কিন্তু তোমাকে ঠিক ততটুকু বলই রিপিট করবে। এবং এই কারণেই কিন্তু দেখবা শক্ত দেয়ালে আমরা যখন একটা ঘুষি মারি আমাদের হাতে কিন্তু ব্যথা লাগে। একইভাবে পানিতে যখন তুমি ঝাঁপ দিবা তখন দেখবা যে পানি কর্তৃক বিপরীতমুখী বলও কিন্তু আমাদের বুকে এসে আঘাত লাগে। এটাই কিন্তু স্যার আইজাক নিউটনের গতির তৃতীয় সূত্র। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমি ঠিক যতটুকু বল সামনাসামনি প্রয়োগ করব ঠিক ততটুকু বলই কিন্তু আমি বিপরীত দিক থেকে ব্যাক পাবো। অর্থাৎ ক্রিয়া বল সমান সমান প্রতিক্রিয়া বল। ওকে, সেই ক্ষেত্রে স্যার আইজাক নিউটনের গতির সূত্র অনুসারে আমরা লিখতে পারি F1 সমান মাইনাস F2। তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার আপনি বললেন যে যদি ক্রিয়া বল F1 হয় তাহলে প্রতিক্রিয়া বল F2, সুতরাং F1 সমান F2 আপনি লিখতেই পারেন, কিন্তু স্যার আপনি মাইনাস কেন লিখলেন? এর কারণটা হচ্ছে, একটু ভালো করে এই ফিগারটাকে খেয়াল করো। ধরলাম এ বস্তুটি বি বস্তুটিকে F1 ক্রিয়া বলে ধাক্কা দিল, তাহলে বি বস্তুটিও এ বস্তুকে F2 প্রতিক্রিয়া বলে ধাক্কা দেবে। এখন দেখো এই বলের অভিমুখটা যেদিকে, এই বলের অভিমুখটা কিন্তু ঠিক তার কোন দিকে? উল্টো দিকে। এই কারণে দিক নির্দেশ করার জন্য বা একটা বল যে আরেকটা বলের বিপরীতে ক্রিয়া করতেছে সেটা বোঝানোর জন্য F1 এবং F2 কে একটা সাপেক্ষে আরেকটাকে মাইনাস ধরা হয়। সেই ক্ষেত্রে F1 ক্রিয়া বলটা যেদিকে ক্রিয়া করছে, F2 প্রতিক্রিয়া বলটা তার উল্টো দিকে ক্রিয়া করছে। এই দিকটা বোঝানোর জন্যই F1 সমান মাইনাস F2 লেখা হয়। অর্থাৎ এই মাইনাস চিহ্নটা মূলত বোঝানো হচ্ছে, এটা কিন্তু মানের ক্ষেত্রে কোনো ভ্যারি করবে না, মাইনাস চিহ্নটা মূলত বোঝানো হচ্ছে যে F1 যেদিকে ক্রিয়া করবে F2টা ঠিক তার বিপরীত দিকে
ক্রিয়া করবে। এখন আমাদের যে নবম শ্রেণীর বইটি আছে এই বইয়ে কিন্তু এই পর্যন্তই আলোচনা করা আছে, এর পরিপ্রেক্ষিতে একটু অঙ্ক আছে, বাট আমরা এই সূত্রটাকে আরেকটু এলিভারেট করব যাতে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন সলভ করতে আমরা একটু বেশি পারদর্শী হই। সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম এফ সমান এম এ, তাহলে একটু খেয়াল করো তো F1 সমান M1 A1 লেখা যায়, আবার F2 সমান M2 A2 লিখতে পারি। অর্থাৎ F1 বলটা যখন এ বস্তু কর্তৃক প্রয়োগ করা হলো, ধরলাম এ বস্তুর ভর হচ্ছে M1, তার ত্বরণটা ছিল A1, তাহলে M1 A1, এবং যেহেতু বি বস্তু কর্তৃক প্রতিক্রিয়া বল প্রয়োগ করা হলো তার ভরটা হচ্ছে M2 এবং ত্বরণটা হচ্ছে A2, তাহলে আমার মনে হয় F সমান M এ এই সমীকরণ থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তোমরা কিন্তু সবাই জানো ত্বরণ A সমান V মাইনাস ইউ বাই কত T, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময় সমান ত্বরণ। তাহলে আমি যদি এখানে A1 এর ক্ষেত্রে লিখতাম M1, প্রথম বস্তুর বেগ, যেহেতু এখানে দুইটা বস্তুর দুইটা বেগ আছে, তাহলে প্রথম বস্তুর ত্বরণের ক্ষেত্রে লিখতে পারতাম V1 মাইনাস U1 বাই T সমান মাইনাস M2 V2 মাইনাস U2 বাই কত T, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ বিয়োগ প্রথম বস্তুর আদি বেগ বাই সময়, এবং সেই ক্ষেত্রে এইখানে এসে লিখলাম দ্বিতীয় বস্তুর শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। অনেকের মনে একটা প্রশ্ন আসতেছে যে স্যার এখানে T1 T2 কেন হলো না? দেখো যে ঘটনাটাই ঘটতেছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটতেছে, অর্থাৎ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে একই সময়ের মধ্যে ঘটে যাচ্ছে, এই কারণে কিন্তু টি এর মানের কোনো পরিবর্তন আসবে না। জাস্ট একটু ভাবো, তুমি একটা দেয়ালে যতটুকু বলে ঘুষি দিবা দেয়ালটা তো তোমাকে প্রতিক্রিয়া বল দেবে, এই টোটাল কাহিনীটা কিন্তু একই সময়ের মধ্যে হচ্ছে, এই কারণে টি এর মানের কোনো পরিবর্তন হয় না, এটা ধরে নেওয়া হয়। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি এইটি আর এইটিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে M1 V1 মাইনাস M1 U1 সমান মাইনাস M2 V2 মাইনাস মাইনাসে প্লাস M2 U2। তাহলে আমরা M1 V1 এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস M2 V2 সমান এখানে M1 U1টাকে যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস M1 U1 প্লাস M2 U2। তাহলে একটা ব্যাপার আমরা কি পেলাম, আমরা সবাই জানি ভরবেগ P সমান কত mv, অর্থাৎ ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে দেখো এটা হচ্ছে M1 V1 মানে আদি প্রথম বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর শেষ বেগ, এটা হচ্ছে M2 V2 দ্বিতীয় বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে আমরা বলতে পারি দুইটি বস্তুর শেষ ভরবেগ। আর এখানে আমরা কি পাচ্ছি, প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদি বেগ, দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদি বেগ, তাহলে এটা আমরা পাচ্ছি দুইটা বস্তুর আদি ভরবেগ। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে দুইটি বস্তুর শেষ ভরবেগ সমান দুইটি বস্তুর আদি ভরবেগ। তাহলে আমরা স্যার আইজাক নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে একটু আমাদের বর্ধিত জ্ঞান থেকে আরেকটা সূত্র একটু জেনে রাখবো, সেটা হচ্ছে M1 V1 প্লাস M2 V2 সমান M1 U1 প্লাস M2 U2। শিক্ষার্থীরা যেহেতু এই সূত্রটি তোমাদের বইয়ে আলোচনা করা হয়নি, তাই এই সূত্রটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জাস্ট ক্লাসটা একটু দেখে রাখো, খাতা একটু তুলে রাখো, ভবিষ্যতে যদি কখনো আমাদের প্রয়োজন হয় যাতে আমরা সূত্রটা দেখলে এটা মনে না হয় যে এটা আমরা আগে শিখিনি, বাট আমাদের মূলত কিন্তু লাগবে এই সূত্রটা, সেটা কি F1 সমান মাইনাস F2। ওকে, এখন শিক্ষার্থীরা আমাদের মনে একটা প্রশ্ন আসে যে স্যার F1 সমান মাইনাস F2 এই যে ক্রিয়াবল সমান প্রতিক্রিয়া বল, এটা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোথায় গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়? দেখো তার উত্তরটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই প্রায় আমরা কিন্তু ক্রিয়াবল সমান প্রতিক্রিয়া বল এই সূত্রটা অ্যাপ্লাই করি, এবং তার কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি যদি তোমাদেরকে দিই। দেখো এই মুহূর্তে তুমি যে মাটির উপর দাঁড়িয়ে আছো বা মাটির উপর দিয়ে তুমি হাঁটছো বা রাস্তার উপর দিয়ে তুমি হেঁটে বেড়াচ্ছ, সেখানেও কিন্তু ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বলটা জড়িত। অর্থাৎ একজন মানুষ যখন রাস্তার উপর দিয়ে হাঁটে তখন সে তার পা দিয়ে মূলত এইভাবে মাটির উপরে একটা ক্রিয়াবল যখন সামনের পা দিয়ে প্রয়োগ করে তখনই কিন্তু তার পিছনের পাটা অটোমেটিক্যালি রাস্তা থেকে উপরের দিকে উঠে আসে। অর্থাৎ সামনের পা যদি রাস্তায় ক্রিয়াবল প্রয়োগ করে F1, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের পিছনের যে পাটা আছে
আমি জাস্ট ভালো ছবি আঁকতে পারিনি, একটু বোঝানোর চেষ্টা করছি। এই পায়ে কিন্তু আমরা প্রতিক্রিয়া বল F2 অনুভব করি এবং এই কারণে কিন্তু আমরা একটা পায়ের উপরে ভর দিয়ে আরেকটি পাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। অর্থাৎ আমরা মানুষেরা পায়ে হাঁটতেই পারতাম না যদি এখানে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল বা স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্রটি না কাজ করত। শুধু তাই না, ব্যাঙ যখন লাফ দেয়, ব্যাঙের লাফ দেওয়ার কাহিনীটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে হয়। অর্থাৎ ব্যাঙ তার দুই পা দিয়ে যখন কোনো একটা জায়গাতে ক্রিয়া বল প্রয়োগ করে তখনই সেখান থেকে প্রতিক্রিয়া বলের কারণে ব্যাঙ কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। সবচাইতে ইন্টারেস্টিং ব্যবহারটি হচ্ছে রকেট। রকেটের ব্যবহারটা কেমন হয় দেখো। এটা যদি একটি রকেট হয় তো রকেটের এই জায়গাতে মূলত জ্বালানি ট্যাঙ্ক থাকে যেখানে তরল হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। তোমাদের বইয়ে দেখো প্রথমেই রকেটের একটা ছবি দেওয়া আছে। তো মূলত রকেটে কি হয়, এটা রকেটের মেইন অংশ, তার নিচে অনেকগুলো ট্যাঙ্ক থাকে যেখানে তরল হাইড্রোজেন এবং অক্সিজেনকে জ্বালানি করে রাখা হয়। তো মূলত এই লাস্টের সিলিন্ডারের হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন এখানে আগুন সৃষ্টি হয় এবং আগুনের ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়াটা কিন্তু বাতাসে ক্রিয়া বল F1 প্রয়োগ করে। তার পরিপ্রেক্ষিতে বাতাস এই রকেটটিকে F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করায় রকেটটি কিন্তু সোজা উপরের দিকে উঠে যায় এবং সেই রকেটটি কিন্তু চাঁদে বা অন্যান্য গ্রহে বা মহাকাশে ঘুরে বেড়ায়। তাহলে চিন্তা করো যে রকেট উৎক্ষেপণ করতে গেলেও কিন্তু স্যার আইজাক নিউটনের গতির তৃতীয় সূত্রটি প্রয়োজন। বা একটা টুলের উপরে যখন তুমি দাঁড়াও তখনও কিন্তু সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটা ব্যাপার কাজ করে। অনেক সময় আমরা দেখবা একটু দুর্বল একটা চেয়ারের উপরে দাঁড়াতে গেলে বলি বা টুলের উপর দাঁড়াতে গেলে বলি যে এটা আমার ভর রাখতে পারবে না, এর উপর দাঁড়ালে ভেঙে পড়ে যাবে। কেন ভেঙে পড়ে যাবে? বিকজ তুমি ওই টুলের উপর যে পরিমাণ ক্রিয়া বল প্রয়োগ করবা ওই টুল কিন্তু তোমাকে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল যদি তোমাকে সাপ্লাই দিতে না পারে বা তার চেয়ে বেশি যদি দিতে না পারে তখনই কিন্তু টুলটি বা চেয়ারটি ভেঙে যাবে। আমাদের বইয়ে ঠিক এরকমই একটি এক্সাম্পল দেওয়া আছে। আমি এর বাইরেও একটি উদাহরণ তোমাদেরকে এখন দিচ্ছি, একটু দেখে নাও। শিক্ষার্থীরা, আমরা একটি অঙ্ক এখানে লিখেছি যেখানে বলা আছে যে একটি টুল সর্বোচ্চ 400 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটু ফিগারটা কি আমরা দেখো, ধরো এটা একটা টুল, এই টুলের এটা হচ্ছে পা। তো এই টুল মাটিতে থাকলে এই টুলটা প্রতিক্রিয়া বল 400 দিতে পারে। মানে কি, মানে এই টুলটা সর্বোচ্চ 400 নিউটন বল সহ্য করতে পারে। মানে যদি এই টুলের উপরে ক্রিয়া বল 400 নিউটন হয় তাহলে টুলটা 400 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারবে। সেই ক্ষেত্রে ওই টুলটা ভাঙবে না বা ওই ব্যক্তি টুলের উপর দাঁড়াতে বা বসতে পারবে। সেক্ষেত্রে যদি ব্যক্তি কর্তৃক ক্রিয়া বল 400 নিউটনের কম হয় তাও টুলটি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারবে। তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে তোমার প্রযুক্ত বল 500 নিউটন হলে টুলটি ভেঙে যাবে কিনা উত্তর দাও। জাস্ট চিন্তা করো, এই টুলটি তোমাকে যদি প্রতিক্রিয়া বল দিতে পারে 400 নিউটন, সেক্ষেত্রে তুমি যদি এখানে প্রয়োগ করে ফেলো কত নিউটন, 500 নিউটন, তাহলে এই টুল কি সেটি সহ্য করতে পারবে? অবশ্যই পারবে না। সেক্ষেত্রে টুলটি কিন্তু ভেঙে যাবে এবং আমাদের উত্তরটি হবে টুলটি ভেঙে যাবে। শিক্ষার্থীরা, আমাদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে জাস্ট এরকমই। সেখানে বলা আছে যে একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তোমার ভর যদি 50 কেজি হয় তাহলে চেয়ারটি ভেঙে যাবে কিনা। তো আমাদের এই অঙ্কটা আমরা এখন করব না, আমরা ঠিক এর পরের লেকচারে করব, বিকজ আমরা এখনো অভিকর্ষ ত্বরণ জি সম্পর্কে কোনো আইডিয়া পাইনি। সেই ক্ষেত্রে বস্তুর ওজন বা তোমার আমার ওজন বা ভর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটাও কিন্তু আমরা শিখিনি। তাই এই অঙ্কটির উত্তর আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দিব। আশা করি এই যে অঙ্কটি আমরা দিলাম যে যেখানে একটি টুল ভেঙে যাবে কি যাবে না, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা মহাকর্ষ টপিক নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে পর্যায়ক্রমে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।